করলে, কারণ জন্ম একবারই হয়। সেই জন্মটাকে যদি আমি ক্যান্সার করে ভীতগ্রস্ত হয়ে যাই, তাহলে এই পৃথিবীর রূপ রস আস্বাদন থেকে আমি ভুলে যাব। পৃথিবীতে এসছি, জন্মতত্ত্ব বা মৃত্যুতত্ত্বর কথা বলছি না। আমি জানি না এরপর আর মানুষ রূপে আমি থাকবো কি না। আমি যে জীবনে আছি সেই জীবনের জয়গান, জীবনকে উপভোগ করা ক্যান্সার আমাকে প্রতিহত করতে পারবে না। কথা ও কাহিনীর সৌমেন ভৌমিকের সঙ্গে এখন আমরা একটা জীবন কাহিনী নিয়ে কথা বলবো। সেটা হলো লেখক রাজীব শ্রাবণ। আপনাদের এখানে লেখক রাজীব শ্রাবণের দুটো বই, রাজার রাজা ইত্যাদি, কেমন বিক্রি হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পেয়েছি আমরা। দুটো বই নয়, রাজীব শ্রাবণ স্যারের 3টে বই আমাদের এখানে আছে। রাবীন্দ্রিক সাহিত্যের রবীন্দ্রনাথ, রাজার রাজা, আর হচ্ছে মুঘল হরেমের সুন্দরীদের গোপন কিস্সা। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। আর বারবার মৃত্যুকে কবিতা হারায়, মৃত্যুকে গল্প হারায়। আর গল্প হলেও সত্যির মতো সেই রকম এক লড়াইয়ের গল্পকে আজকে কথামুখের সামনে আমি তুলে ধরবো। একদিকে ক্যান্সার আছে, আরেক দিকে আছে অদ্বিতীয় কলম। ক্যান্সারের যন্ত্রণা যখন তাকে ছিঁড়ে খায়, সেই রাত্রির 12টা থেকে তিনি 3টে অবধি লেখেন। লিখতে লিখতে গোটা বিশ্বের সমস্ত কান্নার সাথে তার কথা হয়। কখনো বা রামকৃষ্ণের জীবনে বিজ্ঞান, কখনো বা সারদামার জীবনের উদ্ভাসিত ক্যানভাসকে তিনি আলোকিত করেন। সেরকম এক লেখক, সেরকম এক মৃত্যুঞ্জয়ী শিল্পী রাজীব শ্রাবণকে প্রথমেই স্বাগতম। ধন্যবাদ। রাজীববাবু, প্রথম যে কোয়েশ্চেনটা সবার মনে আসে, যে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন ক্যান্সার জানার পরে, 3rd স্টেজের ক্যান্সার জানার পরে কয়েক মুহূর্ত মৃত্যুর কথা ভেবেছিলেন। তারপর আপনার একজনের কথা মনে পড়েছিল, তার একটা পা নেই, তবু তিনি হিমালয় পেরিয়েছিলেন। সেদিন থেকে কি নতুন করে লেখার অনুপ্রেরণাটা এলো? না, লেখার অভ্যাস আমার ছোটোবেলা থেকেই। সেদিন থেকে আমার লেখার প্রতি আকর্ষণটা আরও বেড়ে গেল। কারণটা হচ্ছে, সেই মুহূর্তে যখন যেটা আপনি বললেন অরুণিমা সিনহার কথা, যেটা কোনো একটা ইন্টারভিউতে আমি বলেছি, আরেকজনের কথা আমার মনে হলো, যিনি দীর্ঘ 27 বছর জেলের মধ্যে ছিলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কীভাবে কাটালেন, আপনার এই জেলের মধ্যে তো শুধু ওই ফুগলির আলো, তিনি বললেন এই আলো দিয়ে আমি গোটা আফ্রিকাকে দেখি। নেলসন ম্যান্ডেলা। আমার মনে হয়েছে যে শরীর থাকলে রোগ হবে, জরা হবে, জরার কবলে নিজেকে না ফেলে নিজের দিকে, জীবন তো একটাই, সেই জীবনকে উপভোগ করতে হবে। অসাধারণ তিনি বললেন। আমরা এই রাজীব শ্রাবণের আরেকটা পরিচয় দিয়ে রাখি। তিনি একজন দুধে আমলা ছিলেন। রোগ তাকে আমলা হওয়ার জায়গা থেকে সরিয়ে এনে নতুনভাবে জীবনকে আবিষ্কার করার দিয়ে গেল। অন্য একটা কথা বলি, ক্যান্সার শুনলেই আমাদের ভয় আসে। আমরা কখনো চাই না যার সঙ্গে আমার তীব্র লড়াইও আছে তার জীবনেও ক্যান্সার নামক করাল গ্রাস নেমে আসুক। আর ক্যান্সারের খরচা প্রচুর, তার ওষুধের খরচাও প্রচুর। এই যে চাকরি থেকে সরে যাওয়া, এই যে লেখক হিসেবে লড়াই চালানো, কখনো কি মনে হয়নি যে একে তো অর্থনীতিও দুর্বল হয়ে যাচ্ছে, শরীরও দুর্বল হয়ে যাচ্ছে? অর্থনৈতিক চাপ কি ফিল করেছেন? অর্থনৈতিক জায়গা তো রিকভার করা যায়, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জীবনের জায়গাটাকে দুর্বল করলে, কারণ জন্ম একবারই হয়, সেই জন্মটাকে যদি আমি ক্যান্সার করে ভীতগ্রস্ত হয়ে যাই, তাহলে এই পৃথিবীর রূপ রস আস্বাদন থেকে আমি ভুলে যাব। পৃথিবীতে এসছি, জন্মতত্ত্ব বা মৃত্যুতত্ত্বর কথা বলছি না। আমি জানি না এরপর আর মানুষ রূপে আমি থাকবো কি না। আমি যে জীবনে আছি সেই জীবনের জয়গান, জীবনকে উপভোগ করা ক্যান্সার আমাকে প্রতিহত করতে পারবে না, এটাই আমার প্রথম বিশ্বাস ছিল, এবং সেই বিশ্বাসকে অবলম্বন করেই কিন্তু আমি এগোচ্ছি। আর আরেকটা কথা, আমার এখানে অনেকগুলো ইন্সপিরেশান আছে। যেমন আমি নেলসন ম্যান্ডেলার কথা বললাম। আরেকজনের কথা, যখন আমাকে অপারেশন টেবিলে বলা হচ্ছে অজ্ঞান করার পর, পুরোপুরি আমি অজ্ঞান হইনি। ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে দিস ইজ দ্য লস্ট প্রজেক্ট। পূর্ণ কোভিডের সময় আমার অপারেশন চলছে, আমার কথাটা কানে এলো, লস্ট প্রজেক্ট। তারপরে ওরা বলছেন যে 3rd স্টেজের ক্যান্সার, এদের অপারেশন করে কি করবে? এদের যারা নিয়ে এসছে তাদের তিনি বকাবকি করছেন, যিনি মেন ডাক্তার ছিলেন।
যে এরপর থেকে মর্গে পাঠাতে হবে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে অরুণিমা সিনহার যখন রেলের অ্যাক্সিডেন্ট হলো, হসপিটালে পা কাটা গেল, পা কাটা যাওয়ার পর উনি যখন ডাক্তাররা জিজ্ঞেস করলেন যে আপনি কী চান, উনি বললেন যে আমি মাউন্ট এভারেস্টে উঠব। ডাক্তারদের ধারণা ছিল উনি ট্রমার মধ্যে আছেন। খুব কম সময়ের মধ্যে উনি কিন্তু মাউন্ট এভারেস্ট উঠলেন। উনি প্রমাণ করলেন আমি ট্রমায় নয়, ডাক্তাররা ট্রমায়। আমার বক্তব্য হচ্ছে জীবনকে উপভোগ করতে গেলে মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। কোনো কাজে, কোনো ঘটনায়, কোনো শারীরিক যন্ত্রণায় বা আমার মতো মারণ ব্যাধি যাদের আছে ভেঙে পড়লে হবে না। জীবনের জয়গান করতে গেলে নিজের মধ্যে নিজেকে আনন্দ খুঁজে নিতে হবে, যেমন আমি নিয়েছি আমার পেনকে। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। আমি যুথিকা পান্ডে। আপনাকে দেখছিলাম আমি নারী ও মহিষীকে নিয়ে দেখছিলাম যে আপনি দেখছিলেন। আপনি কি রাজীব শ্রাবণের লেখার সঙ্গে পরিচিত? হ্যাঁ, আমি ওনার লেখা খুব পড়ি, কারণ ওনার লেখার মধ্যে দার্শনিকতা এবং গভীর জীবনবোধ খুঁজে পাই। যেমন এই বইটাই দেখছিলাম, আমি নারী আমি মহীয়সী। এই বইটির মধ্যে 50 জন নারীর কাহিনী রয়েছে যে নারীদের কেউ তুলে আনে না। তো সাহিত্যিক রাজীব শ্রাবণ তাদেরকে তুলে এনেছেন। যেমন ফয়জুন্নেসার কথা আমরা জানিই না, 100 জনের মধ্যে 99 জনই জানবে না ফয়জুন্নেসার কথা, রাজসুন্দরী দেবীর কথা। কিন্তু এই বইটির মধ্যে এত সুন্দরভাবে উনি গল্পের ছলে লিখেছেন যা পড়লে আমাদের অনেক কিছু জানতে হয়। একটু যদি দর্শকদের বলেন ফয়জুন্নেসা কে? ফয়জুন্নেসা হচ্ছে 19বিংশ শতাব্দীর একজন নবাব ছিলেন। মহিলাদের সাধারণত নবাব বলা হয় না, বেগম বলা হয়। তিনি কিভাবে একজন মানুষ থেকে নবাব হয়ে উঠলেন তারই কাহিনী এখানে উঠে এসেছে। একজন মুসলিম নারী তিনি কিভাবে নবাব হয়ে উঠলেন সেই কাহিনী আমরা এখানে পাই। এবং তিনি ছোটোবেলা থেকেই পড়াশুনো করেননি, কারণ 19বিংশ শতাব্দী আপনি বুঝতেই পাচ্ছেন সেই সময়কার মহিলারা অধরাই থেকে যেত। কারণ পুরুষ শাসিত সমাজে 19বিংশ শতাব্দীতে নারীদের শিক্ষা তো দূরন্ত, তাদের ঘর থেকে বাইরে বেরোনোই বারণ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম মহিলা কিভাবে শিক্ষা গ্রহণ করে বাইরে বেরিয়ে এসে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কিভাবে এগিয়ে এলেন সমাজে এবং নারীদের শিক্ষার প্রসার ঘটালেন, সেখানেই এটা পড়লে আমরা সেই কাহিনী জানতে পারি। রাজীব শ্রাবণ তো ক্যান্সারের সঙ্গে লড়ছেন, এই বিষয়টা ওর একজন পাঠিকা হিসেবে কি মনে হয় এই লড়াইটাকে? আমার মনে হয় এই লড়াইটাই তাকে সাহিত্যের দিকে আরও বেশি করে এগিয়ে দিয়েছে। কারণ যখন কোনো মানুষ খুব অসুস্থতা অনুভব করে তখন তার একটা অন্য দিক উঠে এসেছে। সাহিত্যিক রাজীব শ্রাবণের আমার মনে হয় যে অসুস্থতার সঙ্গে সঙ্গে তার সাহিত্যের দিকটা আরও বেশি করে উঠে এসেছে এবং তিনি এত বেশি সাহিত্য লিখতে পারছেন। কারণ এই বইতেই আমি দেখতে পাচ্ছি যে তার আরও একাধিক ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন বিষয়ের ওপরে তিনি যে সাহিত্য রচনা করেছেন তার সূচিপত্রে, তার লেখকের অন্যান্য গ্রন্থে আমরা জানতে পারি। বইটা দেখান। প্রাণের আবর্জনা সরিয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো, সেই আগুনের গল্পই কিন্তু রাজীব শ্রাবণ বলছেন। এই বইমেলার ধুলোবালি মেখেও ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে একদম কিশোরের মতো তিনি বলছেন কখন আমার ইন্টারভিউটা নেবেন। এবং শুধু এইটুকুই নয়, রাজীব শ্রাবণের লেখার গুণমুগ্ধ ভক্তদের মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন, বিশিষ্ট লেখক আছেন অমর্ত্য সেন। আচ্ছা, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং অমর্ত্য সেন আপনার লেখাকে কিভাবে আবিষ্কার করেছেন, তারা আপনার লেখা সম্পর্কে কি বলেন, তাদের সঙ্গে লেখা নিয়ে কী কথা হয়? অমর্ত্য সেনের কথাটা প্রথম বলি, খুব ছোট করে বলি। সেটা হচ্ছে 2022 সাল রাত্রি 1টা-1:30 বাজে আমার কাছে একটা আননোন নাম্বারে ফোন আসছে, আমেরিকান নাম্বার। প্রথমবার এলো, আমি ভাবছি কোনো বন্ধুবান্ধব করছে, এত রাত্রিতে আমি ধরবো না, কারণটা আমার যন্ত্রণা চলছে। তারপরে আবার ইন্টারভ্যাল 10 মিনিট পরে আবার ফোনটা এলো, সেটাও আমি ধরলাম না। তৃতীয়বার ফোনটা যখন করলেন, আমি ধরলাম ফোনটা। ফোনের ও প্রান্ত থেকে আমাকে বলা হচ্ছে আমি প্রফেসর সেন। তা আমি ছাপোসা মানুষ, প্রফেসর সেনকে আইডেন্টিফাই করতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম প্রফেসর সেন, আমি ঠিক আপনাকে বুঝতে পারছি না। উনি ওই প্রান্ত থেকে যখন বললেন আমি অধ্যাপক অমর্ত্য সেন কথা বলছি, বিশ্বাস করুন আমি সেই মুহূর্তে নিজেকে চিমটি কেটেছি যে অমর্ত্য সেন নোবেল লরিয়েট, তিনি আমাকে কী কারণে ফোন করছেন। উনি বললেন তোমার উপনিষদ ভাবনা, তোমার নয় আপনার, উনি সবাইকে আপনি বলেন,
আপনার উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি আমি পড়েছি 6 মাস আগে। সেই পড়ার পর আমি খুঁজেছি এই লোকটা কে লিখেছে। আমি প্রকাশকের কাছ থেকে আমার সংস্থা প্রীতিটি যে আছে তাদের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করে আপনাকে আমি যোগাযোগ করলাম। কারণ আপনি যেভাবে উপনিষদকে এবং রবীন্দ্রনাথকে মিলিয়েছেন এবং রবীন্দ্রনাথের এই যে প্রচারে উপনিষদ বা বৈদিক সাহিত্যর যে বড় অবদান, সেটা এইভাবে আমি পাইনি আমার জীবনে। কারণ আপনি যাকে নিয়ে লিখছেন তিনি কিন্তু আমার নাম রেখেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে উনি বললেন, এটা বোধহয় ডিসেম্বরের শেষাশেষি কথা হচ্ছিল 2022 সালে, যে আমি ফেব্রুয়ারি মাসে শান্তিনিকেতন আসবো, তোমার এই আপনার আমন্ত্রণ রইল। তারপর তো স্যার যতবার এসছেন ভারতবর্ষে, আমি ওনার সাথে যোগাযোগ করি, গল্প হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং তার অগাধ পাণ্ডিত্য দেখে আমি অবাক হয়ে যাই যে একজন ইকোনমিক্স এবং ফিলোসফির প্রফেসর কীভাবে আমাদের বেদান্ত সাহিত্য, বাইবেল, কোরআন ইত্যাদি তার গুলে ঘাটা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এবং তার পরামর্শে আরেকটা লেখা আমার চলছে। এবং তিনি আরেকটা কথা বলেছেন, এই বইটাকে তুমি বাংলায় যেমন করেছো এটাকে ট্রান্সলেট করা ইংলিশে। পরবর্তী ক্ষেত্রে ব্যাঙ্গালোরে এক আমার পরিচিত মানুষ কেতন মৈত্র, তিনি এটাকে ট্রান্সলেট করলেন। এবং এই বইটা আজকে আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় এবং স্যারের রেকমেন্ডেশনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েতেও তাদের লাইব্রেরিতেও গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, বাংলার বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এই বইটা কিন্তু নেওয়া হয়েছে, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে তার লাইব্রেরিতে আছে। এবং এই আমার বিষয়ের ওপরে সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয় একজন এটার ওপর থিসিস করছে এই বিষয়টার ওপর চয়ন করে। এবং এটাকে আমি বলতে পারি যে ক্যান্সার সবার কাছে যেমন আশীর্বাদ, আমার মনে হয়েছে আমার মনে হয়েছে এই ক্যান্সার সবার কাছে যেমন অভিশাপ, আমার মনে হয়েছে ক্যান্সার কিন্তু অভিশাপ নয়। তোমাকে দেখতে হবে জীবনটা কি, একটা অবস্ট্রাকেল থাকবে, চলতে গেলে অবস্ট্রাকেলকে পাশ কাটিয়ে এগুতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে ক্যান্সার আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। ফর হুম দ্য বেল টোলস, জন ডান বলেছিলেন। আর এখানে আমরা দেখছি ঘণ্টাগুলো বেজে উঠছে লড়াইয়ের জন্যে। অমর্ত্য সেন তার লেখায় বারবার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের কথা বলেছেন, যুক্তিবাদী ভারতীয়র কথা বলেছেন। এবং যুক্তিবাদী ভারতীয় হিসেবে আমরা রবীন্দ্রনাথকে পাই এবং যুক্তিবাদের একটা অন্যতম জায়গা হিসেবে আমরা উপনিষদকেও পাই। সেই উপনিষদের সেই আশ্চর্য গল্প, যে গল্পে বাবা ছেলেকে জিজ্ঞেস করছে ফলটা তুমি ভাঙলে কি দেখতে পাচ্ছ, ছেলে বলছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, বাবা বলছে ফলের মধ্যে তো বীজটা আছে, এই বীজ থেকেই তো আগামীর গাছ হবে, তুমি আগামীকে কি দেখতে পাচ্ছ না। ফলে আপনার এবং অনেকেই বলেন রবীন্দ্রনাথ মানেই হলো গোটা উপনিষদ। উপনিষদকে যদি তুমি পড়তে না পারো, গোটা রবীন্দ্রনাথকে পড়ো, তাহলেই উপনিষদকে পেয়ে যাবে। রবীন্দ্রনাথ আর উপনিষদকে আপনি কীভাবে আবিষ্কার করলেন? রবীন্দ্রনাথ এবং উপনিষদের আবিষ্কার গীতাঞ্জলি পড়তে গিয়ে, এবং এই প্রথম ধারণাটা দিয়েছিল আমার বন্ধু প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্যের বাবা, আমার মাস্টারমশাই ডক্টর মণিব্রত ভট্টাচার্য। তখন আমি এমএসসিতে পড়ি। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন উপনিষদ পড়া আছে তোমার? আমি বললাম না। ওই তুমি গীতাঞ্জলি পড়ো, গীতাঞ্জলি পড়লেই তুমি দেখতে পাবে যে উপনিষদ তোমার পড়া হয়ে গেছে। উনি আমাকে প্রথম উপনিষদের প্রতি আগ্রহী করেছেন। আর আমি যেহেতু রামকৃষ্ণ পরিবার, কোন লাইনটা আপনাকে সবচেয়ে বেশি? বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, শ্বেতসার উপনিষদে সে একই কথা বলা আছে, যেটা 5000 বছর আগে বলা আছে সেই সময়কার পরিপ্রেক্ষিতে। রবি ঠাকুর সেটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলেছেন যে বিপদে ভয় পেলে হবে না, বিপদে এগিয়ে চলতে হবে। যেটা আমার জীবন আলেখ্য দিয়ে আমি মনে হয়েছে যে জীবন তো একটাই, সে জীবনকে উপভোগ করতে হবে, বিপদের কথা ভেবে গুটিয়ে থাকলে হবে না। দেখা যাবে যে এই খারাপের মধ্যে ভালোটা নিশ্চয়ই লুকিয়ে আছে। আমি হয়তো ভালো কিনা বলতে পারবো না, আমি পাচ্ছি। এই 5 বছরে আমার প্রায় শতাধিক বই এই বই মেলায় প্রকাশিত হলো। 5 বছরের মধ্যে, মানে গড়ে হিসেব করে দেখতে গেলে 20টা বছরের বই। এবং প্রত্যেকটা বই লেখার পরে আমার মনে হয় কীভাবে লিখলাম, ওই যন্ত্রণা পিরিয়ড ছাড়া আমি কিন্তু বই লিখতে পারি না। কথা ও কাহিনীর সৌমেন ভৌমিকের সঙ্গে এখন আমরা একটা জীবন কাহিনী নিয়ে কথা বলবো। সেটা হলো লেখক রাজীব শ্রাবণ।
আপনাদের এখানে লেখক রাজীব শ্রাবণের দুটো বই রাজার রাজা ইত্যাদি কেমন বিক্রি হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পেয়েছি আমরা, দুটো বই নয়, রাজীব শ্রাবণ স্যারের 3টে বই আমাদের এখানে আছে। রাবীন্দ্রিক সাহিত্যের রবীন্দ্রনাথ, রাজার রাজা, আর হচ্ছে মুঘল হরেমের সুন্দরীদের গোপন কিস্সা। এই 3টি বই আমরা প্রকাশিত করেছি। গত বছর আমাদের প্রকাশিত হয়েছিল মুঘল হরেমের সুন্দরীদের গোপন কিস্সা আর রাবীন্দ্রিক সাহিত্যের রবীন্দ্রনাথ। এবছর আমাদের প্রকাশিত হয়েছে রাজার রাজা, যার খুব ভালো আমরা রেজাল্ট পেয়েছি পাঠকদের কাছ থেকে। বহু মানুষ এসেছেন, বইটি ক্রয় করেছেন এবং খুব সুন্দর তার লেখনী। বেশিরভাগ ক্ষেত্রে পাবলিশার্সরা ক্যামেরার সামনে সবই ভালো বলে, কিন্তু আমি অন্য একটা জায়গায় যাব, যেটা হচ্ছে কোন বইটার বেশি বিক্রি হচ্ছে, রাজার রাজা না গোপন কাহিনী? না, দেখুন, যেহেতু রাজার রাজা এবছর নতুন প্রকাশিত হয়েছে, সেই ক্ষেত্রে সেটা নিয়ে পাঠকরা অতটা বেশি জানে না। কিন্তু সেই তুলনায় মুঘল হরেমের সুন্দরীদের কিস্সা যেহেতু গত বছর আমাদের প্রকাশিত হয়েছিল, গোপন হরেমের সুন্দরীদের কিস্সার সেলটা একটু বেশি। তারপরে হচ্ছে রাজার রাজা। রাজীব শ্রাবণকে আমরা দেখছি তিনি উপনিষদ নিয়েও লিখছেন, মুঘল হারেমকে নিয়েও লিখছেন, যাকে প্রলিফিক রাইটার যাকে আমরা বলি প্রবন্ধের ক্ষেত্রে। আবার তার ক্যান্সারের সঙ্গে একটা লড়াই রয়েছে, প্রতিদিন তিনি মৃত্যুর বিরুদ্ধে এক পা করে এগোচ্ছেন। এই টোটাল বিষয়টাকে ব্যক্তি রাজীব শ্রাবণ এবং লেখক রাজীব শ্রাবণকে আপনি কীভাবে আবিষ্কার করবেন? দেখুন, রাজীব শ্রাবণ নামটাই হচ্ছে ভার্সেটাইল, কারণ রাজীব আছে শ্রাবণ হয় একদম, এর জন্য বলছি যে নামটার মধ্যে তো ভার্সেটালিটি আছে। আর তার প্রথম আত্মপ্রকাশ হচ্ছে কম্পিটিটিভ লেখক হিসাবে। কম্পিটিটিভ তার প্রচুর বই আছে। তারপরে তিনি সাহিত্যে আসা, সাহিত্যে মোটামুটি ওনার যা কাজ বর্তমানে, সেটা উপনিষদ থেকে শুরু করে, যেটা বললেন আপনি মুঘল হরেম, সেখানে বিভিন্ন মনীষীদের নিয়ে ওনার যে বইগুলি, এবং তারপরে প্রবন্ধের বই ছাড়াও আরও বিভিন্ন ধরনের বই উনি লিখছেন, এবং আগামী দিনে আরও ভালো ভালো বই ওনার থেকে পাবো এই আশা করি। তবে সব থেকে বড় কথা হচ্ছে উনি এটা মারণ রোগে আক্রান্ত, সেই রোগকে উনি অতিক্রম করে, ওভারকাম করেও যে এই কাজগুলো করছেন, এর জন্য তার কাছে আমরা পাঠককুল এবং প্রকাশক থেকে শুরু করে প্রতিটি মানুষ তার কাছে কৃতজ্ঞ। একদিকে উপনিষদের আলো, অন্যদিকে রামকৃষ্ণের মধ্যে বিজ্ঞান, এবং তার সঙ্গে সঙ্গে সারদা মাকে নিয়ে, রানী রাসমণিকে নিয়ে লেখা। উপনিষদ থেকে রানী রাসমণি একজন লেখক হিসেবে এই যে ট্রাভেল, এই যে জার্নি, এই যে যাত্রা, এই যাত্রায় আপনি রানী রাসমণি এবং রামকৃষ্ণকে কীভাবে আজকে আবিষ্কার করছেন? কারণ রামকৃষ্ণই বলেছিল যত পথ তত মত। আজকে আমার দেশ জুড়ে একটা অদ্ভুত ধর্মীয় সহিংসতা, অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, এই ব্যাপারটা একটু বলুন। রানী রাসমণি না থাকলে রামকৃষ্ণ হতো না, এটা তো ঘটনা। আমরা রামকৃষ্ণকে নিয়ে লিখতে গিয়ে আমার মনে হয়েছে দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা না হলে রামকৃষ্ণ আসতো না, আর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে না এলে বিবেকানন্দ আসতো না, আর বিবেকানন্দ না এলে রামকৃষ্ণ ভাব আন্দোলন পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। তাহলে রুটকে রানী রাসমণি। একটা কথা মাথায় রাখবেন, যে আমরা যে ওমান এম্পায়ারের কথা বলি, ওমান ক্ষমতায়নের কথা বলি, রানী রাসমণি অতি সাধারণ একটা মেয়ে। উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ওমান এম্পায়ার করতে হয়। সেই একটা গল্প আছে, ইংরেজরা তখন বলছেন নদীর এই জায়গা দিয়ে তুমি যাবে না, তুমি কৈবর্তর মেয়ে, ওই জায়গা দিয়ে গেলে তোমার অসুবিধে হবে। তখন তিনি নদীর এপার ওপার কিনে লোহা শেকল দিয়ে বেঁধে দিলেন যে এই জায়গাটা আমার। ইংরেজরা এসে বলছে আমি জাহাজ নিয়ে যাবো, তুমি শেকল খোলো। বলছেন আমি কেন শেকল খুলবে, এটা তো আমার জায়গা। কত বড় নিজের ধীশক্তি এবং নিজের জেদ থাকলে তবে এটা করা যায়, তখন শাসক শ্রেণীর বিরুদ্ধে কথা বলা। এবং সেটার প্রমাণ এখনও আছে, মেটিয়াপুরুষ থেকে বাবুঘাট এই জায়গায় সেই শেকলের নিদর্শন এখনও পাওয়া যায়। তাহলে আপনি চিন্তা করুন, আজ থেকে 200 বছর আগে হালি শহরের একটা মেয়ে তার শুধুমাত্র ইচ্ছাশক্তি দিয়ে প্রায় গোটা কলকাতাকে রাজত্ব করেছেন। বিভিন্ন রকম উপদ্রব হয়েছে, আর সেক্ষেত্রে আমি কেন ক্যান্সারকে জয় করতে পারবো না? আমার শরীরে উপদ্রব হচ্ছে, আমি বিশ্বাস করি এই উপদ্রবের পেছনে হয়তো এই বইগুলো লেখার একটা কারণ ছিল, ঈশ্বরের নির্দেশ ছিল। কোনো আত্মজৈবনিক বই লিখতে ইচ্ছে করেনি? যে ক্যান্সারের যন্ত্রণায় যখন আপনি ছটফট করছেন, যখন মনে হচ্ছে আর শরীর দিচ্ছে না, কলম ক্ষয়ে যাবে, এরকম বিষয়গুলোকে নিয়ে কোনো আত্মজৈবনিক কোনো লেখা লিখতে ইচ্ছে করেনি? চলছে, লেখা চলছে, সেটা এখনও কমপ্লিট হয়নি, ওটা একটু ধীরে ধীরে চলছে, কারণ প্রতিনিয়ত তো পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে আমার লেখা চলছে। এবং আমার যেটা বলার কথা, যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, আত্মবিশ্বাসটা রাখুন যে আপনি ভালো হয়ে যাবেন। কারণ আমি যখন
থার্ড স্টেজের শেষ জায়গা থেকে আজকে আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি। বইমেলায় প্রায় 12-14 দিনের বইমেলায় 10 দিন আমি বইমেলা দাপিয়ে বেড়াচ্ছি এবং বিভিন্ন কর্মের কারণে আমাকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সঙ্গে আমার পড়াশোনা। এবং আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি, রাত্রেবেলা কিন্তু আমার যন্ত্রণা যখন শুরু হয়, লেখার সঙ্গে পড়াটাও চলে। এবং এই পড়ার হ্যাবিটটা আমাকে তৈরি করেছেন আমার বাবার মাস্টারমশাই, ছিলেন বরেণ্য বাংলা শিক্ষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। যখন তার বাড়িতে বাবার সাথে যেতাম খুব ছোটোবেলায়, উনি আমাকে এক একটা বই দিতেন, দিয়ে বলতেন, উনি আমাকে দাদু বলতেন, আমি ওনাকে দাদু বলতাম। বলতেন যে দাদু এই বইটা আমার সময় নেই, তুমি একটু পড়ে আমাকে বলো তো বইটার বিষয় কী আছে। আমার মনে আছে পঞ্চতন্ত্র উনি আমাকে দিয়েছিলেন। আমি 1 মাস পরে গিয়ে যখন দাদুকে গল্প বলছি, একটা বোধহয় ভুল গল্প বলেছিলাম, উনি বললেন না 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 তুমি এইটা বোধহয় মিস করে যাচ্ছ। আমি প্রশ্ন করলাম যে তুমি বললে যে পড়োনি, তাহলে এইটা তুমি কী করে বললে? ওই যে তুমি যে কথা বলছিলে সেখান থেকে আমার মনে হলো তুমি ঠিক বলোনি। মানে এইভাবে যে উনি সেই শৈশবের আতুর ঘরে আমাকে যে বীজটা তৈরি করেছেন, সেটাকে আমি পরবর্তীকালে বহন করেছি। পরবর্তীকালে বাবার জন্য আমি গণেশ ঘোষ, বিপ্লবী গণেশ ঘোষকে দেখেছি, তার সাধারণ জীবনযাত্রা, কিন্তু তার মধ্যে তার পড়াশোনা দেখেছি। আমি অধ্যাপক হীরেন বাবুকে দেখেছি, হীরেন মুখার্জিকে দেখেছি, তার অসাধারণ পড়াশোনা, তার বক্তব্য শোনার জন্য। আমি তখন জানি না তো হীরেন মুখার্জি কে। বাবা বললেন যে এই মানুষটিকে তুমি দেখো, এই দাদুকে, এই দাদুর কথা শোনার জন্যে পার্লামেন্টে জওহরলাল নেহরু বসে থাকতেন। আমার পারিবারিক সদস্য সুরসাগর জগন্ময় মিত্র, তাকে দেখেছি। পরবর্তী ক্ষেত্রে তার পড়াশোনার বহর দেখেছি, আধ্যাত্মিক জায়গা দেখেছি। ছোটোবেলা থেকে এই জায়গাটা আমার তৈরি ছিল, প্লাস তৈরি মানে এর পরিমণ্ডলে আমি ছিলাম। এবং রামকৃষ্ণ পরিবারে আমি সদস্য হওয়ার জন্যে আমার এই জায়গাটা একটা আগ্রহও ছিল, বিভিন্ন ধরনের ভারতীয় লোকাচার, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন ইত্যাদিগুলো। আর এই জায়গার বড় অবদান কিন্তু আমার বাবার। বাবা কিন্তু প্রতিনিয়ত গল্পের ছলে আমাদের আগ্রহ বাড়িয়ে গেছেন। হয়তো এটা আমার এই রোগ আসবে বলে ঈশ্বরের নির্দেশে তিনি আমাকে সেই জায়গাটা আগ্রহ তৈরি করেছেন। আর আমার যেটা বলার কথা, যারা ক্যান্সারে ভুগছেন তারা বিশ্বাস যদি করেন যে আমি পৃথিবীতে থাকবো, তাহলেই আপনি পৃথিবীতে থাকবেন। জন্মেছেন যখন মৃত্যু হবেই, অযথা সেই মৃত্যু ভয়কে নিয়ে এগিয়ে সুন্দর জীবনটাকে, জীবনের জয়গানকে মাঝ রাস্তায় থামিয়ে যাবেন। এটাও উপনিষদের কথা, এটাও। মারুফ হোসেনকে স্বাগত, অভিযান পাবলিশার্সের অন্যতম মুখ। আচ্ছা, এই যে পতিতা পুরাণ বইটা আপনারা প্রকাশ করেছেন, এটা প্রকাশ করতে গেলে তো সাহস লাগে, পুরনো মিথকে ভাঙছেন, এই বিষয়টাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না না, এটা সাহসের ব্যাপার আপনার মনে হচ্ছে, কিন্তু এটা সাহস নয়। আসলে ভালো লেখা হলে সাহস লাগে না, সেই সাহস লেখক যোগান, পাঠকেরা যোগান। ভালো লেখা মিথ, লোকে বলে যোগাযোগ থাকলে তবে। না না, এটা বাজে কথা, এটা বাজে কথা। ভালো লেখা প্রচুর লেখা হচ্ছে, যারা পড়েন না তারা এই কথা বলেন। ভালো লেখা আছে বলেই বইমেলায় ভিড় হয়, ভালো লেখা আছে বলেই প্রকাশকরা বেঁচে থাকেন। ফলে ভালো লেখা হচ্ছে, নিয়মিত ভালো লেখা হচ্ছে, ভালো লেখকেরা ভালো লিখছেন। তো রাজীব শ্রাবণের লেখায় পতিতা পুরাণ, এবং এর আগে আমরা ওনার ছেপেছি বাঙালি ও তন্ত্র, সেই বই যথেষ্ট বিক্রি হয়েছে গত 1 বছর ধরে। সেই লেখাই এবং লেখার পাঠকেরাই আমাদের সাহস, আমরা আলাদা করে কোনো সাহস নই। রাজীব শ্রাবণ যে ক্যান্সারের বিরুদ্ধে অসাধারণ একটা লড়াই লড়ছেন, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন যাই গানের সুরের মতো, এই লড়াইটাকে একজন প্রকাশক হিসেবে কীভাবে দেখছেন? আমার মনে হয় যে এই ক্যান্সার মানে যিনি সঙ্গে লড়াই করছেন, এই বিষয়টাকে যদি আমরা সবসময় আলাদা করে ভাবি, তাহলেই বোধহয় কোথাও একটা পরাজয়, কোথাও একটা লড়াইয়ের কথা আসে। কিন্তু আসলে লড়াইটা তো আমাদের ভেতরে ভেতরে চলবে। উনি একজন লেখক আমার কাছে, এবং উনিও সবার সঙ্গে সেভাবেই কথা বলেন, সেভাবেই আমরা তার লেখার বিচার করি। ওনার লেখা যখন আমরা ছাপি, তখন একজন ক্যান্সার আক্রান্ত মানুষ হিসেবে ওনার লেখা ছাপি না, প্রকাশ করি না। আমার মনে হয় যে কোনো পাঠক যখন ওনার বই তুলে নেন, তখন সেটাও কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্টের বই বলে তুলে নেন না। উনি একজন শক্তিশালী লেখক, এই হিসেবেই বই তুলে নেন, এবং আমরাও প্রকাশ করি সেই হিসেবেই। ফলে উনি একজন এই সময়ের শক্তিশালী প্রাবন্ধিক লেখক, এটাই আমরা সবসময় বিশ্বাস করি। লেখকের জীবনে একটা তো লড়াই এমনিই থাকে,
আর যে লেখক ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তার লড়াইটা আরও ভয়ানক। ফলে আপনি কিভাবে আপনার পরিচয়টা দেবেন এবং আপনি কিভাবে রাজীব শ্রাবণকে আবিষ্কার করছেন, তার লড়াইকে দেখছেন, সেটাও বলবেন। রাজীব শ্রাবণ, আপনার পরিচয়টা? আমার পরিচয় হচ্ছে আমি ডক্টর পার্থপ্রতিম পাজা। আমি নাটকের ওপরের গবেষক এবং ডক্টরেট, কিন্তু আমি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে আমার কাজকর্ম রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ আমি করা হয়েছে। তো আমি রাজীব শ্রাবণকে দুটোভাবে পেয়েছি। একটা হচ্ছে রাজীব শ্রাবণ আমার হাওড়া জেলার একজন স্কলার এবং সে ভারতীয় এবং পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় পদাধিকারী, কিন্তু তার মধ্যেও যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনটা একটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। শুধু একটা প্রকাশক নয়, বিভিন্ন প্রকাশনার মধ্যে তার অদ্ভুত অসাধারণ সমস্ত বই, তার বিষয়গুলো, বিষয় নির্বাচন বাংলা ইংরেজি মানে সব্যসাচীর মতো তিনি কলম চালিয়েছেন। কিন্তু তার মধ্যেও আরও একটা বড় ঘটনা আছে, এই সৃষ্টির মধ্যে আছে তার আসল সংগ্রামের জায়গা। সেটা হচ্ছে ক্যান্সারের 3rd স্টেজে এসেও তিনি তার সঙ্গে তো যুদ্ধ করছেন, তার সঙ্গে কিন্তু সাহিত্যকে নিয়ে তিনি এগোচ্ছেন। ক্যান্সারের বিরুদ্ধে কলমের যুদ্ধে আমরা এখন রাজীব শ্রাবণকে অন্যভাবেও আবিষ্কার করার চেষ্টা করব আরেকজন লেখকের হাত ধরে। তিনিও জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। সেই দেবব্রত চাকির দিকে আমি মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি। রাজীব শ্রাবণকে আপনি কিভাবে আবিষ্কার করেন? আমি বহরমপুরে বাসভূমি পত্রিকা একটা আমাকে সম্মাননা জ্ঞাপন করে, বহরমপুরের রবীন্দ্র সদনে সেটা গ্রহণ করতে গিয়ে সেখানেই আমার রাজীব শ্রাবণের সঙ্গে পরিচয় ঘটে। তারপর আমি তার সঙ্গে আমার আলাপ হয়, পরিচয় ঘটে, আমি তার বিস্তারিত বিবরণ আমি জানতে পারি। কারণ এই বিষয়টা, বিশেষ করে এই মারণ রোগ সম্পর্কে আমি কিন্তু অনেকটা ওয়াকিবহাল। আমি আমার স্ত্রীকে হারিয়েছি এই দুরারোগ্য ক্যান্সার রোগে। 2021 সনের 6ই জুন তিনি বিদায় নিয়েছেন আমার জীবন থেকে। ফলে এই বিষয়টা আমি জানি। সেখানে দাঁড়িয়ে আমি রাজীব শ্রাবণকে দেখছি যে এরকম একটা রোগকে সঙ্গে নিয়ে উনি কলমটাকে আঁকড়ে ধরেছেন এবং একের পর এক বিষয়কে তুলে আনছেন এবং গ্রন্থ প্রকাশ করছেন। তার গ্রন্থের সংখ্যা 50-এর অধিক। আজকে ঠিক এই জায়গায় 100 হয়তো আমি যতটুকু জানি আর কি সেটুকু বললাম। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে এই যে নিজেকে বৌদ্ধিক জগতে, সারস্বত জগতে যে প্রাসঙ্গিক করে রেখেছেন, আমি কুর্নিশ জানাই তাকে। এটা উপনিষদের কথা। হীরেন মুখোপাধ্যায় নেহেরুকে বলেছিলেন, ইউ আর এ পোয়েট বাট হু লস্ট হিজ পোয়েট্রি, মানে তুমি মাইনর পোয়েট হয়ে গেছো। অন্যদিকে গাব্রিয়েলে গার্সিয়া মার্কেজ বলছেন, একটা লেখক যখন খ্যাতির শীর্ষে ওঠে সে তখন পাহাড়ের চূড়ায় থাকে, তাকে নিচে নেমে আসতে হয়। 100টার ওপর বই লিখে ফেলেছেন রাজীব শ্রাবণ। এই 100টা বইয়ের মধ্যে সবই তো অনুপম সাহিত্য হয় না। রবীন্দ্রনাথের সব কবিতার মধ্যে হয়তো রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন আমার শুধু গানগুলো থেকে যাবে, অন্য কিছু থাকবে কিনা উনি বলতে বলেননি। এত অসাধারণ ছোট গল্প উপন্যাস লেখার পরও আপনার কি মনে হয় এই 100টা বইয়ের মধ্যে প্রথম 5টা কি বই হবে যেখানে সত্যি আমরা আপনাকে খুঁজে পাবো? যেমন রামকৃষ্ণ বই তো থাকবেই, এটা আমার থাকবে, উপনিষদ ভাবনায় গীতাঞ্জলি থাকবেই, রিসেন্ট আমার বেরিয়েছে পতিতা পুরাণ, এটাও থাকবে। এবং আমার আরেকটা ডিবেটেবল বই, যেটা বেলুড় মঠ থেকে পারমিশন পেতে আমার খুব সমস্যা হয়েছে, যে আমাদের স্বাধীনতা সংগ্রামে বেলুড় মঠের সন্ন্যাসীরা কীভাবে নিভৃতে সশস্ত্র বিপ্লবকে সমর্থন করে গেছে, বিভিন্ন পরিকল্পনা দিয়েছে। এই বইমেলাতেই বেরিয়েছে সেটা, স্বাদেশিকতার আলোয় বেলুড় মঠের সন্ন্যাসীরা, এই বইগুলো থাকবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি মূলত যেটা করতে চাইছি, আমাদের যে মিথ, আমাদের বৈদিক সাহিত্য, আমি চেষ্টা করছি মাত্র আপামর মানুষের কাছে পৌঁছে দেওয়ার, যে এর মধ্যে কি আছে যেগুলোকে জানলে আমাদের বাঁচার লড়াই, আমাদের জীবনের লড়াই আরো সহজ হবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো এটাকে ধরেই সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।
ওটা তো আলাদা প্রসঙ্গ, ওটা তো উদ্দেশ্যপ্রণীতভাবে হচ্ছে। খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা এলাম। আর দুটো প্রশ্ন করে আজকের মতো, আবার অন্যদিন আরও কথা বলবো বলে। সেটা হলো, উনি গার্সিয়া মার্কোয়েজের একটা অসাধারণ লেখার নাম ছিল মাই মেলানকলি হোর্স, আমার বিষণ্ণতা মাখা বেশ্যারা। আর উনি বলছেন পতিতা পুরাণের কথা। এই পতিতা পুরাণ বিষয়টা কি একটু যদি শেয়ার করেন। আমরা যে পতিতা দেখলেই মুখ ঘোরাই, পতিতা কে? প্রথম আমার এলো পতিতা কে। দুর্গাপুজোর সময় আমরা দুর্গাপুজোর যখন মাটি দিই, সেখানে এই লকডাউনের সময় দেখেছি সে মাটি পড়ছে না। কারণটা যখন জিজ্ঞেস করলাম, সব রেডি, ঠাকুরের গায়ে মাটি পড়ছে না। বলছে পতিতার বাড়ি থেকে মাটি না নিয়ে এলে দুর্গা ঠাকুর কমপ্লিট হবে না। তাহলে আমার হিসেব করে মনে হলো যে এটার ভেতরের গল্প কী আছে, পতিতা কীভাবে এলো। হিসেব মতো দুর্গা ঠাকুর আমাদের মা, পতিতাও আমার মা। সেই জায়গা থেকে আমার এই বই লেখা। বৈদিক সাহিত্যে আধুনিক কালে পুরুষ পতিতা, মহিলা পতিতা, আদি রস, পতিতার সম্পর্কে যে বিভিন্ন গল্প আছে, কিন্তু পতিতার বিষয়টা কিভাবে আমাদের জীবনে এলো। পতিতা মানে কি? অবৈধ সম্পর্ক, বিবাহিত পুরুষ বা মহিলা, অবিবাহিত পুরুষ বা মহিলা কিছুর বিনিময়ে যখন সে তার যৌন অঙ্গ অন্য একজনকে ব্যবহার করতে দেয় এবং যে ব্যবহার করে সেটাকে পরিতৃপ্তি পায়, এই অবধি আমরা জানি। কিন্তু বৈদিক সাহিত্যে এটা কিন্তু সমর্থন করেছে মহিলা পতিতাকেও এবং পুরুষ পতিতাকেও। ক্ষেত্রজ সন্তানের কথা কিন্তু আমরা পাই। সেই ক্ষেত্রজ সন্তানকে যদি একটু বিশ্লেষণ করা যায়, তারা কিন্তু পতিতার গর্ভে জন্ম নিয়েছে। আবার যে পুরুষের সন্তান উৎপাদনে অক্ষম, তিনি তার স্ত্রীকে অন্য পুরুষের কাছে অর্পণ করেছেন সন্তানের জন্যে। তাহলে তারা কি পতিতা নয়? আমরা সেই পতিতাকে দেখে নাক সিট করি। অথচ আমার সাথে একজনের পরিচয় হয়েছে ভেরি রিসেন্ট। তার মায়ের চিকিৎসা করছে পুরুষ মানে আমাদের স্কট বলা হয় যাকে, জিগলো যাকে বলা হয়। সে তার যৌন প্রবৃত্তি বিক্রি করছে মহিলাদের কাছে, সেখান থেকে অর্থ নিয়ে এসে সে তার মায়ের ব্লাড ক্যান্সারের চিকিৎসা করছে। তাহলে কে পতিতা? আমার পতিতা আমরা তৈরি করি। পতিতা তৈরি, দায়টা তো সমাজের, অবশ্যই সমাজে। আবার এটাও ঘটনা, পতিতা না থাকলে সমাজ কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে যেত। এটা নিয়ে নিশ্চয়ই আমরা ডিবেট করব। আজকে সব ডিবেটের সময় সব জায়গায় নয়, কিন্তু আরেকটা কথা নিশ্চয়ই এখানে আছে, যে কথা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব অন্যদিন আরও ভয়ঙ্কর জায়গায় যাওয়ার জন্যে। এই মুহূর্তে যারা প্রতিনিয়ত শুধু ক্যান্সারের সঙ্গে নয় আরও অনেক ধরনের অবস্টাকেলের সঙ্গে লড়ছেন। এই অনেকদিন আগে ওই ভদ্রলোক খুব ভালো বলেছিলেন, নেলসন ম্যান্ডেলা খুব ভালো একটা কথা বলেছিলেন। বলেছেন স্বাধীনতা কি? ধরো তুমি ওই পাহাড়ের চূড়ায় উঠতে চাইছো, উঠে যাওয়ার পর তোমার মনে হবে সামনে আরেকটা পাহাড় আছে, তখন তোমার স্বাধীনতার সংজ্ঞা বদলে যাবে। অর্থাৎ প্রতিনিয়ত অবস্টাকেল আসবে, তাকে চ্যালেঞ্জ করে তুমি এগোবে। যারা প্রতিনিয়ত অবস্টাকেলের সঙ্গে যুদ্ধ করছে, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? বা যারা ক্যান্সারের সঙ্গে বা আরও ভয়ঙ্কর মারণ রোগের সঙ্গে যুদ্ধ করছে, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? স্বামী বিবেকানন্দের একটা কথা বলতে হয় যে তোমার দিনটা কেমন গেল। তা যদি দেখা যায় দিনটা আমার কোনো সমস্যা আসেনি, সেটা দিন হয় না। সমস্যা যুক্ত সমাজও হয় না। তাই জীবনে সমস্যা আসবে, ক্যান্সারের মতো মারণ রোগও আসবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আমি এই পৃথিবীতে এসেছি, আমি মরবো, কিন্তু ক্যান্সারের ভয়ে মরবো না। বরঞ্চ ক্যান্সার এসছে সেই জায়গাটাকে নিয়ে যদি সে গঠনমূলক কিছু কাজকর্ম করে, সমাজ সমৃদ্ধ হবে, এটা আমার বিশ্বাস। আর তাকে বিশ্বাস রাখতে হবে আমি থাকবো। অসম্ভব কবিতার মতো একটা শব্দ অনেকদিন আগে শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, যে কথা আগে বলনি সে কথা এবছর বলো। সেরকমই একটা শক্তিশালী শব্দ তিনি বললেন, ফলে ডরনা মানা হ্যায়, এই কথাকে তিনি আরেকবার উচ্চারণ করলেন। সুতরাং এরপর আর কথা থাকে না। আপনাকে অনন্ত শুভেচ্ছা কথা বলার জন্য। ধন্যবাদ আপনাদের। আমি আবার বলি, যারা ক্যান্সারে আক্রান্ত আত্মবিশ্বাস রাখুন, দেখবেন আপনার যা আয়ু তার থেকে আয়ু বাড়বে। এটা আমাকে দিয়ে আমি আবিষ্কার করেছি। সুবহান